মাই হাজব্যান্ড, লেখনীতে সামহা সামি। পর্ব নাম্বার 11-12। বেলা গড়িয়ে প্রান্ত বিকেল 5:30। একটু পরে হয়তো সন্ধ্যা নেমে আসবে। ধরনীর বুকে কালো হুডি, কালো শু পরে, মুখে মাস্ক পরে আনিয়াকে নিয়ে রিসর্ট থেকে বেরিয়ে আসে প্রহেল। আনিয়ার পরনে সাদা চুড়িদার, হাতে কাচের পিঙ্ক কালারের মুঠ চুড়ি, কোমর পর্যন্ত ঢেউ খেলানো চুল গুলো হাঁটার সাথে সাথে হেনে দুলে পড়ছে। প্রহেল আনিয়ার এক হাত নিজের খসখসে হাতে, নরম হাতটা ধরে সামনে এগোচ্ছে। প্রহেল আনিয়ার হাঁটছে। হাঁটতে হাঁটতে কক্সবাজারের বিশাল সমুদ্র সৈকতের কিছুটা কাছে আসতে আনিয়া প্রহেলের হাত ছাড়িয়ে সামনে দৌড়। চোখ বন্ধ করে দুহাত মেলে দিয়ে নিজের মতো করে বলতে থাকে, জায়গাটা অনেক সুন্দর ট্যাটুওয়ালা। আনের এই সামান্যতেই এত খুশি হতে দেখে প্রহেল কিছুটা অবাক হয়েও আবার গোলাপি অধৈর্যরা প্রসারিত করে ঠোঁট কামড়ে হাসে। কিছুটা এগিয়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, আমার থেকেও বেশি সুন্দর মাই ল্যাডি। আনিয়া প্রহেলের কথায় কিছুটা ভ্যাবাচেকা খেয়ে যায়। কি বলবে এখন এই লোককে? কিছু বললেও যদি আবার ফায়ার হয়ে যায়, তাই আমতা আমতা করে বলে, আসলে তা নয়, আপনিও ভীষণ সুন্দর, ঠিক এই সমুদ্র সৈকতের মতো। প্রহেল হাসে। মেয়েটা যে মিথ্যা বলছে তা তো প্রহেল এক সেকেন্ডেই পড়ে ফেলছে। রিহান সাগর দুপুরে প্রহেলকে বলেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সব হানিমুন করবে সেখানে, তাদের মাঝে কাবাব মেয়ে হাঁটি হয়ে চ্যাপ্টা হওয়ার ইচ্ছা নেই রিহানের। ফোনের স্ক্রিনে চোখ রেখে সাগরকে বলে, হানিমুনে কেন বস, একাই আসবে? আমরাও আসবো, সবাই খায় মধু, আমরা খাবো মধুমালা। রিহানের কথা সব বুঝলেও এই মধুমালাটা আবার কি না বুঝে চোখ ছোট ছোট করে বলে, সবই বুঝলাম, কিন্তু এই মধুমালা কি? রেহান ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বিরক্তকর ভঙ্গিতে বলে, বসের বাসর দেখে নিজের বাসরের মোরসা নয়, দিন দুপুরে নাচো আর এখন মধুমালা চিনো না? রিহানের রাগ মিশ্রিত কথায় সাগর রিহানের দিকে তাকিয়ে ক্যাপলে মার্কা হাসি দিয়ে বলে, ডান্ডা ভাই ডান্ডা, এত হাইপার হলে মধু চড়ে কষ্ট হবে। বলে চোখ টিপ মেরে রনি ঠোঁটের ফাঁকে সিগারেট পেঁচিয়ে মুখ থেকে বেরিয়ে আসা বিষাক্ত ধোঁয়াটা ছেড়ে ইজি চেয়ারে মাথা এলিয়ে চোখ বন্ধ করে বলে, সব সময় তোর পছন্দ করা জিনিসটা আমার পছন্দের তালিকায় আগে থাকে। ছোট্ট পাখি আমার হবে, তোকে আমি হাসতে দিব না, কখনোই না। রনি ভাবলে হাসি পায়। এখন এই ছেলেটাই তো বন্ধের দাবিতে তার করা পছন্দের জিনিসটাও তাকে দিয়ে দিয়েছে। বোকা প্রহেল, সে তো কখনো তাকে বন্ধুই মনে করেনি। সন্ধ্যা 6:10। প্রহেল আনিয়া এখন খোলা সমুদ্রে খালি পায়ে হাঁটছে। মূলত আনিয়া তখন প্রহেলকে কথা বলানোর জন্য বায়না ধরে বলে, ট্যাটুওয়ালা, আমরা খালি পায়ে হাঁটবো, জুতা খুলেন। না, আমি জুতা খুলবে না, আর না তুমি গট ইট। প্রহেলের কথায় অভিমানে এক প্রকার হাত ছাড়া মেরে নিজের মতো করে সামনে হাঁটতে থাকে। আনিয়াকে ইদানিং নিজের সাথে রাগ অভিমান করতে দেখে প্রহেল হাসে। আনিয়াকে মানানোর জন্য বলে, তুমি রেগে গেলে আমি কুল থাকতে পারবো না জান, রিল্যাক্স, আমরা খালি পায়ে হাঁটবো। বলেই নিচু হয়ে আনিয়ার পা থেকে জুতা খুলে হাতে নিয়ে হাঁটতে থাকে। প্রহেল হাঁটলেও আনিয়া হাঁটতে হাঁটতে বলে, ভুল হবে এক প্রকার, এদিক ওদিক ঘুরছে তো আবার দাঁড়িয়ে দৌড় দিচ্ছে। প্রহেল আজ নিজেকে সর্বশ্রেষ্ঠ সুখী মানুষের কাতারে রাখতে ইচ্ছে হলো। দৌড়ানো আনিয়ার পানে তাকিয়ে বলে, আমি ভালোবাসি ছোট্ট মেয়েটাকে। আমি একা না, আমার ঘরের সব থেকে মূল্যবান সম্পদ আছে আমার এই ছোট্ট একটা ফুল। কথাগুলো ভাবতেই কেমন মনটা দিগন্ত আলোয় রশ্মির মতো জলজল করে উঠেছে। আচ্ছা, তার কি এত সুখ সহিবে, নাকি সুখ দ্বারা দিয়েও পালিয়ে যাবে? কথাগুলো ভাবতে ভাবতে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকা আনিয়ার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে। আনিয়াকে বলে, ছোট্ট ফ্লাওয়ার, চলো, সন্ধ্যা হয়ে আসছে, চলো যাওয়ার
কথা শুনে আনিয়া প্রহেলকে উদ্দেশ্য করে চিল্লিয়ে বলে, আমার এখানে ভালো লাগছে, শুনছেন আপনি? আমি আরও কিছুক্ষণ থাকবো। প্রহেল পড়েছে মুসিবতে। এই মেয়ে ভালো কথা শোনার মেয়ে না, আবার ধমক দিয়ে কথা বলবে। আনিয়ার প্রজাপতির নেই উড়নচণ্ডী মুখোপায় দেখেও ইচ্ছে হলো না, তাই আস্তে করে নিচু শব্দে বলে, ছোট্ট ফ্লাওয়ার, ঠান্ডা লেগে যাবে, চলো আমরা আবার আসবো তো। প্রমিস? সত্যি প্রমিস? হ্যাঁ চলো। আবার আসবে বলে খুশিতে আত্মহারা হয়ে প্রহেলের দিকে এগিয়ে আসে। প্রহেল স্মৃতি হাসে। তার উচ্চ শব্দে হাসার অভ্যেস নেই বলতে ভুল। সে কখনো ঠিকমতো কারোর সাথে হেসে হেসে কথাই বলেনি। প্রহেল আনিয়া হাত ধরে রিসর্টের দিকে হাঁটতে থাকে। কিছু দূর যেতে হঠাৎ করে হাতে টান পড়ায় ভ্রুযুগল কুঁচকে পিছনে ফিরে তাকায় আনিয়া। অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে, কপালে শিরাগুলো ফুলে জিজ্ঞেস করে, কি হয়েছে দাঁড়িয়ে গেলে? আনিয়া মাথা নিচু করে এই কিভাবে দাঁড়িয়ে আছে। প্রহেল রাগান্বিত শব্দ বের করতে চেয়েও শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কথা বলছো না কেন? এনি প্রবলেম? আনিয়া মাথা নিচু করে উত্তর দেয়, তাহলে? ধনমন সুরে মিনমিনিয়ে কণ্ঠে বলে, আমার পা ব্যথা করছে। প্রহেল একটা দীর্ঘশ্বাস ফেলে আনিয়াকে কোলে তুলে হাঁটতে থাকে। আনিয়া প্রহেলের প্রশস্ত বুকে মুখ গুজে গলা জড়িয়ে ধরে আছে। চারিদিকে ঠান্ডা আবহাওয়া, কিছুক্ষণ পর পর হালকা বাতাস, সব মিলে পরিবেশটা সুন্দরতম বললেই চলে। বেশ কিছুক্ষণ পর রিসোর্টের ভেতরে চলে আসে প্রহেল। আনিয়া নিজেদের রুমে আসতে প্রহেল আনিয়াকে বিছানায় বসতে চেয়ে বলে, এখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এক কথা বারবার করে বলার পরেও যখন আনিয়া নড়াচড়া দেখে না, প্রহেল বিরক্ত হয়ে বলে, কি হলো, বিছানায় বসবে নাকি আমার হাতে ফ্রেশ হবে? ইয়োর চয়েস। তবু আনিয়া একইভাবে প্রহেলের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে বসে আছে। প্রহেলের শরীর থেকে ভেসে আসা ঘ্রাণ তার নাকে তীব্র নিন্দা ধরাচ্ছে। মনে হচ্ছে নেশাকেও হার মানাবে। এই লোকের শরীরের ঘ্রাণ মারাত্মক মাদকতা সৃষ্টি করছে আনিয়া। নিজের চিন্তাভাবনায় এতটা প্রখর ছিল যে অনাকাঙ্ক্ষিত কথাটা মুখে চলে আসলো। আচ্ছা, আমি যখন ছিলাম না তখন কি এই লোকের বুকে অন্য কেউ মুখ লুকিয়ে বসে থাকতো, নাকি এই লোকের শরীরের ঘ্রাণ মেয়েরা তার পাশে ঘুরঘুর করতো? কি করছো ছোট ফ্লাওয়ার? প্রহেলের ডাকে নিজের ধ্যান থেকে বেরিয়ে আসে। নিজের চিন্তাভাবনা এতটাই মোড়র ছিল যে রাগের বশে প্রহেলের বুকে কিছু অংশ কামড়িয়ে ধরেছে। আনিয়া কাঁদো কাঁদো গলায় বলে, আপনার বুকে অন্য মেয়ে মানুষ মুখ লুকিয়ে বসেছিল, আপনি কিছু বলেননি কেন? আনিয়ার কথা সম্পূর্ণ না বুঝে কপাল ভাঁজ ফেলে প্রহেল উত্তর দেয়, হোয়াট হ্যাপেন্ড? কোন মেয়ে? প্রহেল আনিয়ার কথার আগামাথা না বুঝে বিরক্ত হয়ে বলে, আরে বাবা, কাঁদছো কেন? আমি মেরেছি? আর কোন মেয়ে, কার কথা বলছো? আনিয়া ভেজা ভেজা চোখ জোড়া প্রহেলের বিরক্ত করে রাখা মুখময় দেখে বলে, আমার আগেও কি কেউ আপনার কোলে উঠেছে? আপনি কি তাকে চুমু খেয়েছেন? আশ্চর্য, আমি কেন অন্য মেয়েকে চুমু খাবো? আমার একটা ছোট্ট ফ্লাওয়ারের মতো বউ থাকতে? না, আমার বিশ্বাস হচ্ছে না। আপনি আমার আগেও অন্য কাউকে চুমু খেয়েছেন। বলেই প্রহেলের বুকে মুখ গুজে কান্না করে দেয়। প্রহেল পড়েছে মহাবিপদে। কোনো কিছু না ভেবে দুই হাতের মাঝে আনিয়ার মুখটা তুলে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার দিকে ঠোঁটের কাছে এগোতে থাকে। প্রহেল নিজের ঠোঁটের সাথে আনিয়ার ঠোঁট চেপে ধরে কিস করতে থাকে। ধীরে ধীরে প্রহেলের হাতের স্পর্শে কেঁপে কেঁপে ওঠে আনিয়া। বুক ধরফর করছে। দুই হাতের সাহায্যে খামচে ধরে প্রহেলের পিঠের অংশ। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। প্রহেল বুঝতে পেরে ঠোঁট ছেড়ে বেড়ে বসে হাতের তর্জনীর আঙুল দিয়ে ঠোঁট মুছে দিয়ে ডিপলি কিস করে বলে, হয়েছে, এবার আমি শুধু তোমাকেই চুমু খেয়েছি, ইডিয়েট, অন্য কাউকে না। তুমি চাইলে আরও কিছুক্ষণ কিস করে প্রমাণ দিতে পারি, আমি মাইন্ড করবে না। বলেই
আয়নাকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। রিহান সাগর প্রায় 8 থেকে 8 ঘন্টা গাড়ি জার্নি করে ক্লান্ত হয়ে দুইজনই বাসায় এসে সুপার পরে গায়ের ঘামন্ত ব্লেজার খুলে বসে পড়ে। বেশি গরম না পড়লেও এই দুজনের গা থেকে ঘাম ঝরছে। একজন মেয়ের এগিয়ে এসে দুজনের হাতে শরবত ধরিয়ে দেয়। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে পুরো গ্লাস খালি করে উপরে নিজের রুমে চলে যায়। হাইওয়ে রাস্তা দিয়ে ছুটে চলছে একটা কালো গাড়ি। দেখে মনে হচ্ছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তবুও তার কোনো হুঁশ নেই। আজ রাস্তাঘাটে যানবাহন চলাচল কম দেখে বেঁচেও যেতে পারে। অনেকটা পথ অতিক্রম করে কাঙ্ক্ষিত জায়গায় আসতেই গাড়ি থামিয়ে দেয় রনি। ঠোঁটের কোণে বাঁকা এক বিশ্রী হাসি এনে সামনের দিকে এগিয়ে আসা লোকটার সাথে হাত মিলিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে বলে, ওয়েলকাম মিস্টার ইয়াং, আমার এরিয়াতে আপনাকে। ইয়াং তীক্ষ্ণ চান্দিতে রনিকে এক নজরে দেখে মুখব্বয় গম্ভীর কণ্ঠে বলে, থ্যাংক ইউ মিস্টার রনি। বলেই দুজন কালো গাড়িতে উঠে বসে নিজেদের গন্তব্যে। খট করে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে প্রহেল। আনিয়াকে বিছানায় বসে হাতে তাওয়াল দিয়ে বলে, আমি বের হব কিছুক্ষণ পর, আসবো মেড, এসে তোমাকে কিছু বলবে, চুপচাপ তার সাথে চলে আসবে। আনিয়া ইতস্তত করে আমতা আমতা করে উত্তর দেয়, আমি আপনার সাথে যাব। প্রহেল তীক্ষ্ণ চাউনিতে পর্যবেক্ষণ করে শান্ত চোখে ভেজা চুল হাত দিয়ে সেট করতে করতে উত্তর দেয়, আসো, আমি পকেটে নিয়ে ঘুরি তো, এখন তোমাকে নিয়ে ঘুরি, চুপচাপ রেডি হয়ে নিচে আসবে। কথাগুলো বলে প্রহেল আনিয়ার কপালের ঠোঁটে চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে যায়। আনিয়া মুখ বাঁকিয়ে বলে, উনি পকেটে নিয়ে ঘুরে না, মনে হয় আমাকে নিয়ে ঘুরে, অসভ্য লোক। বুক বাঁকিয়ে কথাগুলো বলে আবার নিজেই আনমনে হেসে দেয়। রাত 10টা 10। দুজন মেয়ে এসে আনিয়াকে সুন্দর করে রেডি করিয়ে দিয়ে আনিয়ার পরনে সাদা রঙের মাঝে এসি একটা গাউন, যা তৈরি করতে মোট 6,53,999টা হীরা বসানো হয়েছে। মাথার মুকুট যা সম্পূর্ণ ডায়মন্ড দিয়ে তৈরি, হালকা মেকআপ, গলায় সিম্পল জুয়েলারি, সব মিলিয়ে চোখ ধাঁধানো সৌন্দর্য। দুইজন গার্ড এসে আনিয়ার সামনে মাথা নত করে দাঁড়ায়। আনিয়া ছোট্ট ছোট্ট পা ফেলে এগিয়ে আসতে থাকে। তার মনে হচ্ছে সে কোনো রাজকন্যা। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল শরীর দিয়ে। আচ্ছা, এই লুকে প্রহেল আনিয়াকে দেখলে তার রিয়াকশন কেমন হবে? বড্ড জানতে ইচ্ছে হলো আনিয়ার। রিসর্টের বাইরে আসতে ফুলে ফুলে সাজানো কালো গাড়ি, উপরে সাদা গোলাপ দিয়ে সুন্দর করে সাজানো গাড়িটির দরজা একজন গার্ড খুলে দিতেই আনিয়া ভারী গাউন 2 হাত দিয়ে ধরে এগিয়ে গিয়ে বসে পড়ে। বুকের ভেতর কেমন ধুপধুপ করছে, মনে হচ্ছে এক্ষুনি হার্টবিট বেরিয়ে আসবে। রিহান সাগর গাড়িতে রেখে বাইক নিয়ে বের হয়েছে বসুন্ধরার উদ্দেশ্যে। ফ্রি টাইমে ঘোরাঘুরি না করলেই নয়, আর কথা যদি হয় নিরিবিলি জায়গায় এসে বাইক থামিয়ে দেয়। দুজনই বাইকের উপরে বসে পাশের ছোট্ট একটা চার দোকান থেকে 2 কাপ চা নিয়ে বসে কথা বলতে থাকে। প্রম হলো লুডো খেলার মতো, জিতলে জয়ী, হারলে মান সম্মান নিয়ে প্লাস্টিক সার্জারি করতে হয়। রেহান হাসে কিছু বলবে, তার আগেই ফোনে কল আসে, তার গার্লফ্রেন্ডের কল দিয়েছে। এছাড়া রিহানের কল আসে, বিরক্ত হয় সাগর। বিড়বিড় করে বলে, মেয়ে মানুষের কাজ নাই ফোন টিপা ছাড়া, আখাম্বা বেড়ি মানুষ। সাগরকে বিড়বিড় করতে দেখে রিহান কপট রাগ দেখিয়ে বলে, খবরদার সাগর, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কিচ্ছু বলবি না। চায়ের কাপে চুমুক দিয়ে মুখ বাঁকায় সাগর। খোলা জায়গা, কোনো রকমের চিল্লাচিল্লি নেই, শান্ত পরিবেশ, শীতল হাওয়া বাতাস বইছে। ঠোঁট নাড়তে নাড়তে রিহানের দিকে তাকিয়ে গেয়ে ওঠে, অ্যাসিড ছুলে আকাশ পড়ে ছিটে পড়ে পৃথিবীতে, আত্মার হাটে চারিপাশে বিবেক নির্বিকার, বিদ্যুৎ চমকায় মাটি কাঁপে, রাতের রূপে দিন ফিরে আসে। মানব দানব সবাই হয় অ্যাসিডের শিকার, অ্যাসিড ধরে জিনের মতো, ভূতরাও ভয়ে মন্ত্র পড়তো, যন্ত্রণা তো কথা বলতো, গণ স্তন্য হারিয়ত, যন্ত্র ধৈরা উল্টা কইরা, মুখটা ছিল বুকটা কাট। সাগরের এই পরিস্থিতিতে এমন গান নির্ঘাত বেমানান।
ফুলে ফুলে সাজানো গাড়িটা একটা নিস্তব্ধ অন্ধকার জায়গায় থামে। আনিয়া ভয়ে শিরশির করে ওঠে। ঠিক বোঝা যাচ্ছে না কোন জায়গায়। পানির গর্জন শোনা যাচ্ছে। হঠাৎ অন্ধকারের মাঝে একটা হাত এসে গাড়ির দরজা খুলে দেয়। আনিয়া বেরিয়ে আসে। প্রহেল ঠোঁট প্রসারিত করে হালকা হেসে হাত বাড়িয়ে দেয়। আনিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ প্রহেলের পরনে সাদা শার্ট, কালো ব্লেজার, হাতে দামি ব্যান্ডের ঘড়ি ও শরীর থেকে ভেসে আসা মিষ্টি ঘ্রাণ। সেট করা চুলগুলো বাতাসে একটু নড়ে চড়ে উঠছে। প্রহেল আনিয়ার হাত ধরে শব্দ করে বলে, 1 2 3। বলার সাথে সাথে লাইট জ্বলে ওঠে। আনিয়া অবাকের পর অবাক। এত সুন্দর সারপ্রাইজ তার জন্য যেন বিশ্বাস হচ্ছে না। প্রহেল আনিয়ার কানে ঠোঁট ছুঁয়ে বলে, ওয়েলকাম মিসেস, মাই ছোট্ট ফ্লাওয়ার। আমার জীবনে আসার আমন্ত্রণ জানাই আপনি ময়রানীকে। বলেই সামনের দিকে আনিয়া এক পাতিতে লাল গোলাপের পাপড়িগুলো লাইটিং করে ওঠে। চারপাশে মানুষ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কেউ তো ক্যামেরা বন্দি করে রেখে দিচ্ছে। আনিয়া যত সামনে এগোচ্ছে তার তত মনে হচ্ছে সে কোনো স্বপ্নের রাজ্যে পা বাড়িয়েছে। চারপাশে হাজার রঙের আতশবাজি ফুটছে। প্রহেল আনিয়ার হাত ধরে সামনে বানানো হার্ট শেপ আঁকা লাভের ভেতরে পা দিতে বলে। আনিয়া এক পা দিতেই আকাশের দ্বিগুণ আতশবাজি ফুটে ওঠে। প্রহেল লাভ শেপের ভেতরে ঢুকতে পুরো লাভ শেপ আগুনের সূত্রপাত হয়ে ফুলকি বের হতে থাকে, যা তরুণ আরও আবেদনময় লাগছে। প্রহেল আনিয়ার দিকে তাকিয়ে বলে, প্রহেলের ছোট্ট ফুল। আনিয়া সব কিছু অবাক হয়ে দেখছে। প্রহেল আনিয়ার হাত নিজের হাতে নিয়ে হাঁটু মুড়ে বসে আনিয়ার সামনে একটা ডায়মন্ডের আংটি ধরে বলে, আমার ছোট্ট ফ্লাওয়ার, আমার জীবনের এক অসমাপ্ত গল্পের প্রাপ্তি হয়ে আসছে। ভালোবাসা। আমি জানি না কি, তবে আমার নিজস্ব ফ্লাওয়ারের মাঝে আমি আমার ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি এই ছোট্ট মেয়েকে, আমার ছোট্ট ফ্লাওয়ারকে। ইউ ম্যারি মি ছোট্ট ফ্লাওয়ার।